আজ রঙ্গনের জন্মদিন। সপ্তাহ 3 হলো রঙ্গন চিত্রলেখার সাথে কথা হয় না। রঙ্গন প্রতি মুহূর্তেই মনে করে চিত্রলেখার কথা, কিন্তু আজকের দিনে মনটা যেন একটু বেশি খারাপ হয়ে আছে। চিত্রলেখার জন্মদিনের জন্য অনেক কিছু ভেবে রেখেছিল, কিন্তু চিত্রলেখা আচমকা সাথীকে নিষেধ করলো তার জন্মদিনে কোনো রকম অনুষ্ঠান না করতে। এতে অবশ্য সাথী বিশেষ অবাক হয়নি। জন্মদিন শব্দটাই চিত্রলেখার পছন্দ না, তবু সে চেয়েছিল একটু কিছু করতে, কিন্তু চিত্রলেখা নিষেধাজ্ঞার পর আর সাহস পায়নি। জন্মদিন নিয়ে মেয়েটার স্মৃতি মোটেও সুখকর নয়। চিত্রলেখার 5 কি 6 বছর বয়সের সময় জন্মদিনে মেয়েটা তার বাবার হাতে বেধড়ক মার খেয়েছিল। এরপর থেকে এই দিনটা তার জন্য অভিশপ্ত। ঘটনাটার সাথী রঙ্গনকে বুঝিয়ে বলেছিল, তবু রঙ্গন মানতে পারেনি। একটা ঘটনাকে এভাবে বয়ে বেড়াবে, এটার মানেই হয় না। তবে সাথী রঙ্গনকে নিষেধ করে। চিত্রলেখার জন্মদিন পালন করতে না পারার খারাপ লাগাটা যেন আজ কয়েক গুণ বিষিয়ে তুলছে রঙ্গনের মনটাকে। চাইলেও আজ কোনো কিছুতে মন বসছে না তার। অফিস থেকে ছুটি নিতে চেয়েছিল, তবে ফ্রি থাকলে মন আরো খারাপ হবে। অফিসে এসে মন ভালো হওয়া তো দূর, উল্টো আরো মন খারাপ হয়ে আসলো। এক একজন এসে উইশ করছে। রঙ্গনের মনের অবস্থা আরো খারাপ হচ্ছে। জন্মদিন শব্দটার উপর যেন এখন তার রাগ উঠে গেছে। কাজের উপরও ঠিকঠাক মনোযোগ আসছে না। অফিস টাইম শেষ 6টায়। 5টার পর রঙ্গনের মন কোনোভাবেই টিকল না। মন অদ্ভুত রকম ভাবে আনচান করছে। রঙ্গনের ফোনটা অনেকটাই আচমকায় বেজে উঠল। চিত্রলেখার নম্বর ভেসে উঠল স্ক্রিনে। রঙ্গন চোখ কচকালো। সত্যি চিত্রলেখা কল করেছে। তড়িঘড়ি করে কল রিসিভ করলো সে। লেখা, কিছু হয়েছে? তুমি এই অসময়ে কল? ঠিক আছে সব? এত বেশি বোঝেন কেন? আমি কি এমনি কল করতে পারি না? অফিস টাইম শেষ কখন? 6টা। এখন বেরোতে পারবেন একটু? কোথায় আসতে হবে? আপনার অফিসের নিচে আমি অপেক্ষা করছি। তুমি এখানে এসেছো কখন, কিভাবে? এতগুলো প্রশ্ন একসাথে, নিচে আসেন বলতেছি। রঙ্গন কাজগুলো গুছিয়ে রেখে 5 মিনিটের মধ্যে নিচে নামলো। চিত্রলেখা পার্কিং সাইটের পাশে দাঁড়িয়ে আছে। রঙ্গনের দৃষ্টি তার উপর পড়তে কয়েক ন্যানো সেকেন্ড লাগলো মাত্র। চিত্রলেখাকে দেখে রঙ্গনের হৃদস্পন্দন যথানিয়মে কম্পন তুলল। মেয়েটাকে যখনই দেখে সে, তার হৃদস্পন্দনের ঊর্ধ্বগতি যেন অনিবার্য। রঙ্গন জোরে নিঃশ্বাস নিয়ে চিত্রলেখার মুখোমুখি এসে দাঁড়ালো। এখন বলো, এখানে তুমি হঠাৎ? এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করি একটু। তোমার বাসাটা কোথায় দেখাও তো। তুমি বাসায় যাবে? পরে নিয়ে যাব কখনো। এখন তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি, চলো। বাসায় নিয়ে যাবে না, সরাসরি বললেও চলতো। কেন নিয়ে যেতে চাচ্ছি না তা বুঝছো না? অন্য কোথাও নিয়ে যাই। চলো। তোমার চেনা জায়গায় অনেক ঘুরেছি, এখন আমার পছন্দের একটা জায়গায় চলো। কোথায়? আসো। চিত্রলেখার পিছু পিছু চলতে শুরু করলো রঙ্গন। চিত্রলেখা রিক্সা ধরলো। রঙ্গন আদেশ মতো চিত্রলেখার পাশাপাশি বসলো। চিত্রলেখার পরনের সাদা নীলের সংমিশ্রণে একটি গোল জামা। রঙ্গনের মনে হচ্ছে আজ পৃথিবীর সমস্ত শুভ্রতা এসে চিত্রলেখাকে ছুঁয়েছে। রঙ্গন এই শুভ্রতায় কোনো কলঙ্কের দাগ লাগাতে পারে না। রিক্সা বেশ ধীর গতিতে চলছে। রঙ্গনের অবশ্য বেশ ভালোই লাগছে। চিত্রলেখার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। মেয়েটার চুল হালকা বাতাসে উঠছে। বারংবার লেখা কানের পিছে তা গুঁজে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। রঙ্গন দৃশ্যটা উপভোগ করছে। সেদিকে তাকিয়ে থাকার বাহানায় কখন যে রিক্সা থেমেছে সেদিকে ধ্যান নেই তার। চিত্রলেখার নামাতে রঙ্গনের ঘোর কাটলো। নিজের খামখেয়ালি পোনার জন্য নিজের কপাল চাপড়ালো। কি জনাব, ধ্যান জ্ঞান হারিয়ে ফেলেছেন? আসুন, নৌকায় উঠবো। নৌকা? এখন? সন্ধ্যা হয়ে এসেছে তো, নৌকা কোথায় পাবো? আসবেন চুপচাপ। রঙ্গন কথা না বাড়িয়ে পিছু পিছু গেল। চিত্রলেখার এক নাবিকের সাথে কি যেন কথা বলল। অতঃপর রঙ্গনকে ডেকে নিল সে। রঙ্গন খানিকটা বিস্মিত হয়ে নৌকার দিকে এগোলো। চিত্রলেখার হাব ভাব আজ বড্ড অন্যরকম লাগছে রঙ্গনের। নৌকায় একপাশ হয়ে বসলো দুজন। রঙ্গন খানিকটা দূরত্ব বজায় রেখে বসলেও চিত্রলেখা রঙ্গনের এক হাত নিজের মুঠোয় আবদ্ধ করে নিল। দেখেছেন রঙ্গন, তারারা আমাদের জন্য মিটমিট করছে। চাঁদ ছেড়ে তারার দিকে তাকানোর বোকামি কিভাবে করি বলো তো রঙনা? যেখানে চাঁদ আভায় স্পর্শ করে আছে, আমি কি এমন যে চাঁদকে উপেক্ষা করে তারার দিকে দৃষ্টিপাত করব? কাব্যচর্চা বেশি হয়ে যাচ্ছে না? মোটেও না। আজ হঠাৎ একসাথে তারা বিলাস করতে ইচ্ছে হলো যে বই বেচারা প্রত্যাখ্যান করেছে আমার প্রেয়সীকে। শুভ জন্মদিন রঙ্গন। এই তারাগুলোর চেয়েও আপনার জীবন উজ্জ্বল হোক। তুমি তো জন্মদিন পছন্দ করো না। আমার বেলায় সেটা, আপনার বেলায় না। তাছাড়া আজ বইগুলা আসলেই আমাকে তিরস্কার করেছে। আমার কেবল মাত্র সাদা অ্যাপ্রন দরকার, ঢাকা
মেডিকেলে টপ করতে চাই না আমি, পাগলের মতো সেদিকে আর ছুটতেও চাই না। আমার রঙ্গনকে চাই, আমার পাশে সব সময় আমার রঙ্গনকে চাই। স্বপ্ন সব সময় বড়ই দেখতে হয় রঙনা। স্বপ্ন না দেখলে তা পূরণ হবে কি করে? তুমি না চাইলেও আমি চাই তুমি মেডিকেলে টপ করো। এতে তোমার উপর আনিত সব মিথ্যে অভিযোগ মুছে যাবে। আমি সব সময় আছি। স্বপ্নের পিছনে ছোট তুমি। সিরিয়াস আলাপ থাকুক এখন। যথা আজ্ঞা রানী সাহেবা। বলেন কি হুকুম? জন্মদিন উপলক্ষে আমাকে একটা গান শোনাতে হবে এক্ষুনি। যা আদেশ করবেন শিরোধার্য। রঙ্গন একবার আকাশের দিকে তাকালো, অতঃপর চিত্রলেখার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। চিত্রলেখা আনমনে রঙ্গনের কাঁধে হেলান দিল। মুহূর্তগুলো থেমে যাক, এভাবেই রঙ্গনের পাশে বসে আজীবন অতিবাহিত করুক সে। চিত্রলেখার ভাবনায় কেবল এটাই ঘুরপাক খেতে থাকে। রঙ্গন বোধহয় বুঝতে পারলো চিত্রলেখার মনের অবস্থাটা, কিন্তু চাইলেও সবসময় সবকিছু করা সম্ভব হয় না। এই মুহূর্তটুকু শেষ হওয়ার ছিল। তোমায় রেখে আসি, চলো। আমি যেতে পারবো। তুমি যেতে পারলেও আমি যেতে দিব না। তোমার সাথে আরো কিছু মুহূর্ত অতিবাহিত করার সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আপনি আন্টিকে কল করেছেন আজ? হুম, মাই কল করবে, তবে সবার শেষে। মা বলে প্রথমে জন্মদিনে উইশ করার চেয়ে শেষে উইশ করাটা বেশি মনে থাকে, এতে মায়া বেশি থাকে। চিত্রলেখা মুচকি হাসলো। রঙ্গন ছেলেটা বড্ড ভাগ্যবান, আশফিন আহমেদের মতো একজন মা পেয়েছে। চিত্রলেখার মাঝে মাঝে বড্ড আফসোস হয়, আশফিন আহমেদ হয়তো কখনোই তাকে মেনে নিবেন না। তখন রঙ্গনের সাথে তার সম্পর্কটা যদি ভাটা পড়ে। চিত্রলেখা তা কোনো ক্রমেই চায় না। রঙ্গন না জানুক, চিত্রলেখা তো জানে আশফিন আহমেদ রঙ্গনকে ঠিক কতটা ভালোবেসে আগলে রেখেছেন। এ ভালোবাসার কাছে চিত্রলেখার ভালোবাসার মূল্য কতটুকু? যদিও ভালোবাসা পরিমাপ করা যায় না, তবুও চিত্রলেখা আন্দাজ করতে পারে আশফিন আহমেদের ভালোবাসা এক সুবিশাল সমুদ্রের ন্যায়। রঙ্গন সে সমুদ্রে আজীবন ভেসে বেড়াতে পারবে। আর চিত্রলেখার ভালোবাসা বোধ হয় ছোট্ট একটা নদী। এ নদীর স্রোতে ভেসে কত দূরে বা যেতে পারবে রঙ্গন? অবান্তর সব প্রশ্নে চিত্রলেখার মস্তিষ্ক জ্যাম বাঁধে। চিত্রলেখার আনমনা রূপটা রঙ্গনের নজর এড়ায় না। রঙ্গন ইচ্ছে করে আলতো করে চিত্রলেখার ঠোঁটের কোণে স্পর্শ করে মেয়েটাকে ভরকে দিতে। চিত্রলেখাকে এখন এসব জানিও না অর্ণব, মেয়েটার কাল পরীক্ষা, এসব নিয়ে ভাবলে ওর পরীক্ষা খারাপ হবে। আশফিন আহমেদের কথায় মুখ তুলে তাকালো অর্ণব। পরিস্থিতি এতটা দ্রুত এমন বদল দেখাবে কল্পনাও করেনি সে। অপর্ণাকে বোধ হয় খানিকটা ঘৃণা করতে শুরু করেছিল সে, কিন্তু এমন পরিণতি কখনো চায়নি। অপর্ণাকে তুলে নিয়ে যেতে নওশাদের লোক পাঠিয়েছে। দুর্ভাগ্যক্রমে সেদিন অপর্ণার এক আত্মীয়ের বিয়েতে সবাই গিয়েছিল। অপর্ণা বাসায় একা ছিল, সাথে এক কাজের মহিলা। নওশাদের ভাড়া করা লোকগুলো এসেছিল অপর্ণাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু অপর্ণাকে দেখে যে তাদের মনে কুমতলব ভর করে, তার পরিণাম হয়ে ওঠে ভয়াবহ। অতর্কিত আক্রমণ করে অপর্ণার উপর। কাজের মেয়েটাকে বেঁধে রেখে অত্যাচার করা হয়েছে দিন দুপুরে। অত্যাচারের এক পর্যায়ে অপর্ণার নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসলে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। তাদেরকে পালাতে দেখে নিকটস্থ প্রতিবেশী তিনি চটচলতি অপর্ণাদের বাড়িতে ঢুকে দেখেন এই অবস্থা। অ্যাম্বুলেন্সে কল করে অপর্ণাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন অল্প সময়ের মধ্যেই। পাশাপাশি অপর্ণার বাড়ির লোক এবং অর্ণবকেও তিনি খবর দেন। অর্ণব বুঝতেই পারছে এসবে নওশাদের ছাড়া কারোই হাত নেই। আশফিন আহমেদ কিভাবে এসব খবর পেলেন এখনো জানে না সে, তবে অপর্ণার জন্য করুণা হচ্ছে তার। প্রায় 4 ঘন্টা ধরে মেয়েটা অজ্ঞান হয়ে আছে। বাচ্চা দুটো অর্ণবের পাশে ঝিম ধরে বসে আছে। তারা বুঝতে পারছে না তাদের মায়ের কি হয়েছে। কাজের মেয়েটার শরীরেও বেশ কিছু ক্ষত। অপর্ণার জ্ঞান না ফিরলে বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। অর্ণব ভেবেছিল অপর্ণার মা এসব নিয়ে একটা কাণ্ড নিশ্চিত বাঁধাবেন, কিন্তু তা হলো না। ভদ্রমহিলা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছেন। এই সব কিছুর জন্য যেন নিজেকে আংশিক দায়ী করছেন এখন তিনি। কোনো এক সময় চিত্রলেখার সাথেও এমন করার মতলব তিনিই বাতলে দিয়েছিলেন। আজ সে যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। নিজের কলিজার টুকরো সন্তানের উপর আঁচ আসলে মা সহ্য করতে পারে কখনো? সেখানে চিত্রলেখার মা হারা প্রাণ ছিল, তার মাথা রাখার মতো তো মায়ের আঁচলটুকুও ছিল না। আজ বড্ড অসহায় লাগছে তার নিজেকে। মেয়ের এই অবস্থা কিয়দংশ দায়ভার নিজ কাঁধে নিয়ে প্রাণ ত্যাগ করার তীব্র বাসনা যেন জেগে বসেছে তাকে। আশফিন আহমেদ হাসপাতালে এসেছেন, তাও 1 ঘন্টা হতে চলল। তিনি মূলত অর্ণবের সাথে কথা বলার জন্যই এসেছিলেন, কিন্তু কথা শেষ হয়নি এখনো। কথা হওয়ার সুযোগও নেই। এমন একটা পরিস্থিতি এখানে তিনি হুট করেও বলতে পারছেন না। এসবের জন্য তিনি তার ভাইকে শাস্তি দিতে চান।
অনেকটা গরু মেরে জুতো দানের মতোই শোনাবে বিষয়টা। তবে আশফিনা আহমেদ এবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, নওশাদের এই ভুলের জন্য তিনি ক্ষমা করবেন না। ক্ষমতা কেবল নওশাদের একার নেই, তারও রয়েছে। নওশাদের চেয়ে বরং কয়েক গুণ বেশি ক্ষমতা এখন তার হাতে। অর্ণবকে এক কোণে দাঁড়াতে দেখে আবারও কথা বলার চেষ্টা করলেন আশফিনা আহমেদ। অর্ণব, দুঃখিত আন্টি, আমি আপনাকে এড়িয়ে যেতে চাইছি না, কিন্তু পরিস্থিতিটাই এমন যে ঠিকমতো কথা বলার অবস্থায় নেই। সমস্যা নেই, আমার শুধু একটা কথা আর বলার ছিল। নওশাদের উপর তুমি যাকে নজর রাখতে বলেছো তার সংগ্রহ করার প্রমাণসহ তাকে আমার সাথে দেখা করতে পাঠিও। আমি চাই নওশাদ তার ভুলের শাস্তি পাক। আচ্ছা আন্টি, আমি তৌহিদকে জানাবো। এদিকে সামলে নিও, আমি আসছি। জি আচ্ছা। আশফিনা আহমেদ বেশিক্ষণ দাঁড়ালেন না আর। অর্ণব এখনো অপর্ণার কেবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোথাও একটু হলেও মায়া যেন রয়েই গেছে। অপর্ণার এই অবস্থাটা অর্ণবের মনকে ঠিকই পোড়াচ্ছে। মেয়েটার কিছু হয়ে গেলে অর্ণব বোধ হয় কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। পরোক্ষভাবে সেও কিছুটা দায়ী এসবের জন্য। ভাবি, আমার প্রচন্ড ভয় করছে। মনে হচ্ছে কাল কিছু পূরণ করতে পারবো না আমি। লেখা, ঘুমা তুই এখন, আজকে রাত জাগিস না অন্তত। এতদিন যা পড়ছিস তা যথেষ্ট। আজকে শান্তিতে একটু ঘুমা, নইলে কাল ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবি না। আচ্ছা তুমি যাও, আমি ঘুমাচ্ছি। আমার সামনেও রঙ্গনকে কল করতেই পারিস। কথাটা বলে মুখ টিপে হাসলো সাথী। চিত্রলেখার লজ্জা রাঙা মুখটা প্রত্যক্ষ না করে কক্ষ থেকে ত্যাগ করলো সে। সাথীর কথাতে চিত্রলেখার যেন আরো মন চাইলো রঙ্গনকে একটু কল করতে। পরক্ষণে মনে হলো কথা বলার পর যদি আরো অস্থির হয়ে পড়ে সে, তখন তো বাঁধবে আরো ঝামেলা। এই দ্বিধাদ্বন্দ্বে বেশিক্ষণ থাকতে হলো না চিত্রলেখার। রঙ্গন নিজেই কল করলো। তড়িৎ গতিতে রিসিভ করলো চিত্রলেখা। আসসালামু আলাইকুম। ঠিক আছেন ম্যাডাম, নাকি চিন্তায় অস্থির হয়ে পড়েছেন? ঠিক আছি। তুমি জীবনেও ঠিক নেই। এত ওভার থিঙ্কিং করলে হয় শোনা। তুমি যা প্রিপারেশন নিয়েছো সেটা শুধু কাল অ্যাপ্লাই করবে। এখনো জেগে আছো কেন? এখনই ঘুমাবা। আমার ঘুম আসতেছে না, প্রচন্ড চিন্তা হচ্ছে, মনে হচ্ছে কিছু পারবো না। চিত্রলেখা, আমরা হারানোর ভয় তখন পাই যখন আমাদের চাওয়াটা অনেক বেশি হয়, আর এই চাওয়াটা খাঁটিও হয়। খাঁটি চাওয়ার ফলাফল আল্লাহ তাআলা ঠিকই দেবেন। তুমি কেবল নিজের ওপর ভরসা রাখো। আমি জানি তুমি ভালো মতোই পরীক্ষা দেবে। আমার যদি মেডিকেলে না হয়? জীবন শেষ হয়ে যাবে তাতে? মেডিকেল কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট শুধু সমাজের সামনে তোমায় একটা যোগ্যতার আসন দেয়। দিন শেষে ঠিকই ডাক্তারেরা বেতন না পেয়ে আন্দোলনে নামে। তখন সমাজের মানুষ কোথায় থাকে? জীবনে একটা কিছু অ্যাচিভ করতে পারাটা সফলতা বটে, তবে তার উপর জীবন মরণ নির্ভর করানো নিছক বোকামি। তোমাকে আমি বলেছিলাম বড় স্বপ্ন দেখতে, কিন্তু এতটাও বড় স্বপ্ন না যেটা ভাঙলে তুমি আর দাঁড়াতেই পারবে না। এত কথা কোথায় পান আপনি? পরিস্থিতি বা অন্য কোনোভাবে হয়তো শিখে গেছি। রঙন শুধু তোমার সামনেই বড্ড বেশি চঞ্চল, অন্যদের কাছে এসে বড্ড ম্যাচিওর। বুঝেছো রঙনা? বুঝেছি। ঘুমাও এখন। সব সময় দুশ্চিন্তা বাইরে ছুড়ে ফেলে নিদ্রার জগতে পাড়ি জমাও। আচ্ছা। চিত্রলেখা ফোন রাখলো। কালকের দিনটা বিশেষ। সকালে তাড়াতাড়ি উঠবে সে। একবার অর্ণব ভাইয়ের সাথে কথা বলা উচিত। এখানে আসার পর থেকে হাতে গোনা কয়েকবার কথা হয়েছে। কাল একটা বিশেষ দিন, বড় ভাইয়ের দোয়া নেওয়াই উচিত তার। যেই ভাবা সেই কাজ। অর্ণবের নম্বর ডায়াল করলো চিত্রলেখা। প্রথমবারের মতো রিসিভ করলো না অর্ণব। কিছুক্ষণ পর নিজেই কল ব্যাক করলো সে। ভাইয়া কল করলে না যে? ব্যস্ত ছিলে? একটু। তুই ঘুমাসনি? কাল না পরীক্ষা তোর? তোমার মনে আছে একবার তো কলও করনি আমায়। আমি ভাবলাম ভুলেই গেছো। তোকে বিরক্ত করতে চাইনি পিচ্ছি। অর্ণব কিছু বলতে যাবে তার আগে ওয়ার্ড বয় পাশে থেকে কিছু একটা বলে চেঁচিয়ে উঠল। অর্ণব কোনো রকম পাশ কাটিয়ে এক কোণে গিয়ে দাঁড়ালো। চিত্রলেখা জানতে পারলো বিষয়টা আরো জটিল হবে, তাই অর্ণব যতটা পারছে সবকিছু আড়াল করার চেষ্টা করছে। ভাইয়া কোথায় তুমি? কে যেন কিছু একটা বলে উঠলো, ঔষধ নাকি কে যেন একটা। হাসপাতালে তুমি? আরে না পিচ্ছি, একটু জ্বর এসেছে তাই ফার্মেসিতে ওষুধ কিনতে এসেছি। তুই অযথা চিন্তা করা বাদ দিয়ে ঘুমাতো। আচ্ছা ভাইয়া, দোয়া রেখো আমার জন্য। ফি আমানিল্লাহ। চিত্রলেখা কল কেটে দিলেও তার মনের মধ্যে খচখচ করতে লাগলো। অর্ণব ফার্মেসিতে, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। চিত্রলেখা কেন যেন মনে হচ্ছে অর্ণব তার থেকে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে বুঝে উঠতে পারছে না সে। বিছানায় হেলান দিয়ে ভাবতে শুরু করলো সে। ঘুমের আগমন ঘুরতে বেশি সময় লাগলো না। কাল এক নতুন সত্য চিত্রলেখার জীবনের। হতেই পারে এটা শেষ যুদ্ধ হবে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ লেখা তুই খুশি না? সাথীর প্রশ্নের উত্তর দিতে পারে না চিত্রলেখা। সে অনেক বেশি খুশি, কিন্তু কোথাও একটা সংকোচ দ্বিধা তাকে আটকে ফেলেছে ভেতরে ভেতরে। ঢাকা মেডিকেলের জন্য চিত্রলেখার গভীরতম স্বপ্ন হয়তো ছিল না, কিন্তু রঙ্গনের ইচ্ছে ছিল। রঙ্গন কি মন খারাপ করবে? চিত্রলেখা চাইলেও খুশি হতে পারে না। সাথী ইতোমধ্যে অনেকে মিষ্টি আনতে পাঠিয়ে দিয়েছে। এদিকে চিত্রলেখার মুখে হাসির রেশ মাত্র নেই। রঙ্গনকে কল করার সাহসটুকু যেন পাচ্ছে না সে। চিত্রলেখার উদাসীনতা অনুভব করতে পারলেও সাথী। কি লেখা, কি হয়েছে তোর? এত ভালো রেজাল্টের পরও তোর মন খারাপ কেন? জানি না ভাবি, মনে হচ্ছে কিছু একটা কমতি রয়ে গেছে। রঙ্গনের সাথে কথা বলছিস? না ভাবি, ও চেয়েছিল আমি যেন ঢাকা মেডিকেলে চান্স পাই। ওর ইচ্ছেটা অপূর্ণ থেকে গেল ভাবি। পাগল মেয়ে, আগে কথা বলে তো দেখো। সাথী মুচকি হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এই দুইজনের প্রেম তাকে নিজের অতীতের কথা মনে করিয়ে দেয়। অনেকের সাথে প্রেমের স্মৃতিগুলো এখনো অম্লান, তবুও সংসারের চাপে কোথাও একটা হারিয়ে গেছে সেই পুরনো টান। প্রেমিকের ভালোবাসার সংজ্ঞা আর স্বামীর ভালোবাসার সংজ্ঞা বরাবরই আলাদা। প্রেমিকের বেলায় শুধু প্রেমটাই থাকে, স্বামীর বেলায় থাকে দায়িত্ব। সমুদ্রের নীরব ঢেউ যেমন আচমকা তীরে আছড়ে পড়ে, তেমন করে সাথীর মনের রদবদলটাও ক্ষণিকের মাঝে ঘটে। অনেকে সে প্রেমিক রূপটা আজ বদ্ধ অনুভব করছে সে। রঙ্গন দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। চিত্রলেখা এখনো কল করলো না কেন, এই ভেবে সে অস্থির। রেজাল্ট কি এমন এসেছে? রঙ্গনের চিন্তা কোনোভাবেই কমছে না। সামনে থেকে কল করার সাহসও পাচ্ছে না। ইদানিং চিত্রলেখাকে নিয়ে বড্ড বেশি ভয় পায় রঙ্গন। মেয়েটার মনের অবস্থা শতভাগ বোঝার চেষ্টা করে সে। রঙ্গনের বেশিক্ষণ চিন্তা করতে হলো না। চিত্রলেখার কল আসলো। রঙ্গন যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। তৎক্ষণাৎ কল রিসিভ করলো সে। হ্যালো, কি হয়েছে? তোমার কণ্ঠ এরকম কেন? ঠিক আছো তুমি? ঢাকা মেডিকেলে আসেনি, স্যার সলিমুল্লাহতে এসছে। আলহামদুলিল্লাহ। এত খুশির খবর কেউ এভাবে বলে? এই মেয়ে, তুমি পাগল? আমি আমি কি করব বুঝছি না। এই, তুমি বাইরে ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। কিন্তু আমার তো ঢাকা মেডিকেলে হয়নি রঙ্গন। ঢাকা মেডিকেলের অ্যাপ্রনের রং আলাদা। তুমি চেষ্টা করেছো রঙনা, শত চেষ্টার পরও অনেকেই হেরে যায়। তুমি তো তবুও নিজের স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছো। আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি তোমার বাসার সামনে গিয়ে কল করছি। আচ্ছা। চিত্রলেখার মন খারাপ ভাব খানিকটা কমে আসলো। সে ভেবেছিল রঙ্গন বোধহয় মন খারাপ করবে, কিন্তু ছেলেটা যেভাবে বোঝালো তাতে চিত্রলেখার মন খারাপ করার টেকাই কথা ছিল না। চিত্রলেখা চটজলদি অর্ণবের নাম্বারে কল করলো। রঙ্গনকে কল করার আগেই 2 বার সে অর্ণবের নম্বর ডায়াল করেছে। নম্বর বন্ধ বলছে। বাড়িতে ফোন বলতে ওই একটা অর্ণবেরটাই। চিত্রলেখা নিজের ভাইকে খুশির খবর জানাতে উৎসুক, অথচ সে কল রিসিভই করছে না। খানিকটা রাগ হয় তার বড় ভাই তার রেজাল্টের কথা যেন ভুলেই গেছে। চিত্রলেখা ঠিক করলো সে আর কল করবে না। ভাইয়ের ওপর সেও রাগ করবে এবার। কথাটা ভেবে ফোন সাইলেন্ট করে বিছানার পাশে রেখে দিল সে। এখনো সবকিছু স্বপ্নের মতো লাগছে। সত্যি কি সাদা অ্যাপ্রনে যোগ্য হয়ে উঠতে পেরেছে সে? পরীক্ষার একটা ঘন্টা চিত্রলেখার চোখের সামনে ভেসে ওঠে। সর্বপ্রথম ইংরেজি আর জিকে অংশটুকু শেষ করেছিল সে। এদিকে বাঁচানোর সময়টুকু ফিজিক্সে কাজে লাগিয়েছে বলে কোনো রকম তাড়াহুড়ো করেনি। শিওর না হয়ে কোনো প্রশ্নের উত্তর সে করেনি। তবুও পরীক্ষার হল ছেড়ে বেরোতে কত রকম আজগুবি চিন্তা যে তার দানা বাঁধে মাথায়। একবার মনে হয় খাতায় রোল ঠিক মতো পূরণ করিনি, আবার কখনো মনে হয় প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর করেছি তো। এ ভয়টা চিত্রলেখার রেজাল্টের আঁক অব্দি 68 ঘন্টা দিব্যি উপলব্ধি করেছে। খেতে বসতে উঠতে সব জায়গায় সে কেবল আল্লাহর কাছে প্রার্থনা করে গেছে যেন সবকিছু ঠিকঠাক থাকে। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। মেয়েটার অসংখ্য স্বপ্ন ভঙ্গের পর অবশেষে স্বপ্ন পূর্ণের দরজাগুলো খুলতে শুরু করে দিয়েছে। অপর্ণার অবস্থা প্রচন্ড খারাপ। একে তো শারীরিক অসুস্থতা, পাশাপাশি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে সে। ডাক্তারদের মতে মেয়েটার বাঁচার কোনো ইচ্ছে অবশিষ্ট নেই, যার কারণে সে কোনোভাবেই নিজেকে সুস্থ হতে দিতে চাচ্ছে না। অর্ণব কি করবে বুঝে উঠতে পারছে না। একদিকে তার 2 বাচ্চা, তাদের তো কোনো দোষ নেই। অপর্ণার দিকে তাকিয়ে আজ কেবলই করুণা হচ্ছে অর্ণবের। পাপের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা স্বীয় চোখে প্রত্যক্ষ করলো সে। অপর্ণা যদি সময় থাকতো একবার বুঝতো। রূপসা কান্না করতে করতে অর্ণবের কোলে ঘুমিয়ে পড়েছে। অর্ণব উঠতেও পারছে না। ফোনটা পকেটে আছে, সেটা বের করার সুযোগও হচ্ছে না। কিছু সময় বাদে অপর্ণার মা এসে বাচ্চা দুটোকে খাওয়াতে নিয়ে গেলেন। রূপসা রাদিফকে কোনোভাবেই বাড়িমুখ করা যাচ্ছে না, তাই অর্ণবও হাসপাতালে রয়ে গেছে। তার বাচ্চাদের এখন তাকে প্রয়োজনে অপর্ণারও ছিল। তবে এখন অনুভূতিগুলো কেবল রূপসা রাদীপের মা হিসেবে আসবে। স্ত্রী হিসেবে যে মায়াতা আর কখনোই জন্মাবে না অর্ণবের মনে।
তৌহিদ খানিকটা ভীত সন্ত্রস্ত অনুভব করছে। প্রথমত আশফিন আহমেদের বাড়ির আয়তন চাই তাকে অবাক করেছে, দ্বিতীয়ত নওশাদের সাথে আশফিন আহমেদের সম্পর্কে তাকে একদম 7 তলা থেকে যেন নিচে ফেলেছে। তৌহিদের এখন নিজেরই জানের মায়া হচ্ছে, আশফিন আহমেদ আবার ভাইকে বাঁচাতে তাকে মেয়েটেরে ফেলবে না তো। সোফায় বসে জিকির করতে লাগলো তৌহিদ। আশফিন আহমেদ সময়ের পাকা হলেও গুনে গুনে 4.5 মিনিট লেট করলেন তিনি। তৌহিদের মুখোমুখি বসতে অনুভব করলেন ছেলেটা ভীত হয়ে আছে। স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলেন আশফিন আহমেদ।